স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেনি, তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাছে 1965 সালে। তারা যে নির্মমভাবে পরাজয় বরণ করেছিল, তদানীন্তন পূর্ব পাকিস্তানি শাসকদের অত্যাচার, শোষণ, বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ, যে আউটবাস, যে গণবিস্ফোরণ তৈরি হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে তদানীন্তন ভারতীয় বাহিনী 65 সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতা যুদ্ধে এগিয়ে এসেছিল। আপনারা ফেলানির মতো কাঁটাতারে ঝুলিয়ে রেখে এই দেশের মানুষকে করা, আমাদের ট্রানজিট, আমাদের ট্রেড ব্যালেন্স সবকিছুকে পরিকল্পিতভাবে আপনারা ধ্বংস করেছেন। আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক চাই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন। আপনি যেমন স্বাধীন, আমরাও বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, রাজনীতি, আমরা স্বাধীন হব। আমার দেশে কে নির্বাচনে যাবে আর যাবে না, কে সরকার গঠন করবে আর করবে না, দ্যাট ইজ আপ টু মি। এটা আমাদের দেশের জনগণের ব্যাপার। আপনি ওখান থেকে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, এক এক সময় এক এক গোয়েন্দা এসে সফর করে বলবেন যে আপনারা নির্বাচনে যান, তা না হলে কিন্তু মৌলবাদরা ক্ষমতায় চলে যাবে। এই কথা বলার অধিকার কোনো দেশের নেই। স্বচ্ছ নিরপেক্ষ বিচারে ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দণ্ড হয়ে যাওয়ার পরে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামিকে যারা আশ্রয় দিতে পারে, তারা এই দেশের কখনো কল্যাণ করতে পারে না। আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সব আসামিরা আপনার দিল্লি, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। সকল পরাশক্তির রক্তচক্ষুকে এড়িয়ে যখন ফ্যাসিস্টকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, দুনিয়ার কোন শক্তি তাকে রাখতে পারেনি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন কেউ ইনশাল্লাহ ব্যক্ত করতে পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান জাতিসত্তা রক্ষায়, নতুন দেশ নির্মাণে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই ডাকে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। গ্রামে গ্রামে নতুন বাংলাদেশ গড়ার জন্য জোয়ার তৈরি হয়েছে। বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী, ভারতীয় তাবেদার নানানভাবে তারা এদেশের ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামকে তারা দায়ী করে থাকেন। কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কারণ 16ই ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ডটা হলো। কারা ঘটালো? 8ই ডিসেম্বর বিজয়ের আগে ভারতীয় 36 সেনারা ঢাকায় অবতরণ করেছিল, রেকর্ড আছে। এবং অলরেডি তখন রাজধানী ঢাকা সহ তদানীন্তন পূর্ব পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে। সেই সময় পাকিস্তানি সৈন্য, তারা যাদেরকে অভিযুক্ত করেন রাজাকার আলবদর, যে নাম তাদেরকে বলা হয়, স্বাধীনতা বিরোধী যারা লড়াই করছিলেন, ওই বিজয়ের প্রাক্কালে ভারতীয় সৈন্য যখন রাজধানী সহ গোটা পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল, তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ, নিজেদের প্রাণ বাঁচানো, পালিয়ে যাওয়ার চেষ্টায় তারা ব্যস্ত ছিলেন। কে কাকে খুঁজে কোথায় কাকে হত্যা করবে, নিজেদের জীবন বাঁচাতেই তো তখন তারা ব্যস্ত ছিলেন। রাও ফরমান আলী আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি জেনারেল, তিনি তার ইন্টারভিউতে বলেছেন আন্তর্জাতিক টেলিগ্রাফ পত্রিকায়, আপনারা আজকের পত্রপত্রিকাও দেখেছেন, তিনি বলেছেন, তারপরে ভারতীয় লেখকরা বলেছেন যে ভারতীয় সৈন্যরা যখন এই ঢাকা সহ পূর্ব পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল, পাকিস্তানি সেনাবাহিনী 14ই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনী জগজিৎ সিং অরোরা আর আত্মসমর্পণ করেছিল জেনারেল নিয়াজি। তাদের মধ্যে ডায়ালগ চলছিল আত্মসমর্পণের দিনক্ষণ ঠিক করার জন্য। ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো 2 দিন 14 থেকে 16 আত্মসমর্পণের দিনকে শিফট করে 16 তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয়। এবং 14ই ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথিতযশা সাংবাদিক, শিল্পী, লেখক, শিক্ষকদেরকে বেছে বেছে, যারা বেঁচে থাকলে
এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সদ্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মনন দিয়ে তারা ভূমিকা রাখতে পারত, তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল। প্রশ্ন আসে, কেন তারা হত্যা করলো? একটি জাতির বিজয়ের পর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ার জন্য যে মেধার প্রয়োজন, যে চিন্তার প্রয়োজন, যে ক্রিয়েটিভিটির প্রয়োজন, যে ইনোভেশনের প্রয়োজন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল। ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা দিতে সাহায্য করেনি। তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাছে 1965 সালে তারা যে নির্মমভাবে পরাজয় বরণ করেছিল, তদানীন্তন পূর্ব পাকিস্তানি শাসকদের অত্যাচার, শোষণ, বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ, যে আউটবাস্ট, যে গণবিস্ফোরণ তৈরি হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে তদানীন্তন ভারতীয় বাহিনী 65 সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতার যুদ্ধে এগিয়ে এসেছিল। এবং তারা মনে করেছিল দেশ যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ যেন চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যে তারা থাকে। নামে একটা দেশ হবে বাংলাদেশ, চারিদিকের সীমানা হবে 47-এর সেই সীমানা, আমাদের লাল সবুজ পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত। দেখতে মনে হবে দেশটা স্বাধীন, কিন্তু তার অর্থনীতি, তার রাজনীতি, তার কূটনীতি, তার বৈদেশিক নীতি, তার ফরেন পলিসি সবকিছুই দিল্লি থেকে কন্ট্রোল করা হবে। আগের যুগে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের একটা চরিত্র ছিল, সৈন্য সামন্ত লর্ড বহর নিয়ে যুদ্ধ করে করে তারা ভূখণ্ড দখল করত। আধুনিক যুগে এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদীর সংজ্ঞা এবং ব্যাখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তারা দেশ আর ভূখণ্ড দখল করবে না, ভূখণ্ড আপনার হাতে থাকবে, কিন্তু আপনার অর্থনীতি, শাসন, রাজনীতি সবকিছু আধিপত্য শক্তি ওখানে বসে নিয়ন্ত্রণ করবে। এদেশের পলিটিক্সে কারা ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় নামবে, অর্থনীতিতে কি হবে, রাজনীতি কি হবে, ফরেন পলিসি কি হবে, তা ওরা ঠিক করে দেবে। এটা হচ্ছে সাম্রাজ্যবাদের আধুনিক রূপ। সেইভাবেই তারা চেয়েছিল দেশটা নামে স্বাধীন হোক, কিন্তু সভ্যতায়, চিন্তায়, মেধায়, মননে তারা স্বাধীন থাকবে না। তারা আমার ভারতীয় দিল্লির আধিপত্যবাদের সেবাদাস হয়ে চিরদিন তারা বেঁচে থাকবে। সেই জন্য এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা হত্যা করছে। আর কথাটা কি আমি বুঝাতে পেরেছি আপনাদের? আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই সত্যের প্রমাণ পাওয়া যেত। 16ই ডিসেম্বর তো বিজয় হলো, জানুয়ারি মাসের 30 তারিখে, 72 সালের জানুয়ারি মাসের 30 তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, তার ভাই হচ্ছে জহির রায়হান, সে একজন শিল্পী ছিল, অভিনেতা ছিল, চিত্র নির্মাতা ছিল। তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারও কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিল এবং শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তিনিও ছিলেন। তিনি ফোন পেলেন, খবর পেলেন 30শে জানুয়ারি 72 সালে। তিনি ছুটে গেলেন। তার পরিবারের লোকেরাই বলছেন যে সে টেলিফোন পেয়ে ছুটে গেল মিরপুরে, শহীদুল্লাহ কায়সার কোথায় পাওয়া যায়, বুদ্ধিজীবীদের কোনো খবর পাওয়া যায় কিনা। এর আগে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হলো তার তদন্ত, তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তারা কাজে নেমেছিলেন। তাদের কাছে তথ্য উপাত্ত তদন্তের অনেক প্রতিবেদন তাদের হাতে ছিল। তিনি ছুটে গেলেন। তারপরে জহির রায়হানও কিন্তু নিখোঁজ হয়ে গেলেন, আর জহির রায়হানকে পাওয়া গেল না। তার বন্ধু ছিল তদানীন্তন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর বঙ্গভবনে রাষ্ট্রপতির স্টাফ অফিসার ছিল মোহাম্মদ সেলিম। তিনিও এই তদন্ত কাজে, ডকুমেন্টারি এবং চিত্র নির্মাতার কাজে জহির রায়হানের সহযোগী ছিলেন। একই সময় দুই বন্ধু কিন্তু তারা চলে গিয়েছেন। আজকের পত্রিকায় সেই ইতিহাসের লেখনীয় আসছে। লেখকরা এটা বলে না জহির রায়হান নিখোঁজ হয়েছে, তা বলে না, কিন্তু সেলিমও যে সেদিন নিখোঁজ হয়েছে সে কথা কিন্তু এখন আর কেউ বলে না। কারণ ওই সেলিমের কাছেও বুদ্ধিজীবী তদন্তের অনেক তথ্য উপাত্ত ছবি তার কাছেও ছিল, জহির রায়হানের কাছেও ছিল। এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় সেনারা যে সেদিন বুদ্ধিজীবী বেছে বেছে কিভাবে হত্যা করেছিল তার প্রামাণ্য অনেক ছবি, চিত্র প্রমাণ এই জাতি কিন্তু জানতে পারত। সেজন্য এটাই আশঙ্কা করা হয়েছে যে জহির রায়হানকেও 14 ডিসেম্বর তো আগে চলে গেল,
জানুয়ারির 30 তারিখে 1.5 মাস পর জহির রেহান আবার নিখোঁজ হয়ে গেল। কেন? সেলিম কেন নিখোঁজ হলো? অর্থাৎ এই কারণে নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবী ভারতীয় আধিপত্য দিল্লির তাবেদারদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারতো, এদের জানতে পারতো, সেই জন্য তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে। আজ অবধি সেই বঙ্গভবনে সেলিমের যিনি সেখানে বসবাস করতেন, বুদ্ধিজীবী তদন্ত সংশ্লিষ্ট প্রতিবেদন, কাজ কর্ম, চিত্র নির্মাতাদের যেসব ডকুমেন্ট যা কিছু সব তার স্ত্রী এবং তার মা তন্ন করে খুঁজেছে, সেখানেও পাওয়া যায়নি। জহির রায়হান শহীদুল্লাহ কায়সারের বাড়ি, শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ছিল পান্না কায়সার, যার মেয়ে শমী কায়সার সবাইকে চেনেন, তারাও কিন্তু তাদের বাসা বাড়িতে এই চিত্রের নির্মাণের তথ্য উপাত্তর কোন ডকুমেন্টস তারা হাজির করতে পারেন। 54 বছর পরে যদি এই বুদ্ধিজীবী তদন্তের কাজে গিয়ে তারা নিখোঁজ হয়ে যান, তারপরে কোন একটি প্রমাণও বের করা গেল না যে এই হত্যার সাথে রিয়েল জড়িত কারা ছিল। সেজন্য আওয়ামী লীগই পরিকল্পিতভাবে ভারতের ডিকটেশনে এই তদন্ত প্রক্রিয়াকে আর আগাতে দেয়নি। এই সত্য প্রকাশিত হলে এই স্বাধীনতা যুদ্ধের পিছনে ভারত যে এই দেশকে ভালোবেসে স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেনি, এই দেশকে তাবেদার বানানোর জন্যই যে তারা এটা করেছে এবং বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে, এই সত্যটা জাতি জেনে ফেলতো। তাই পরিকল্পিতভাবে শেখ মুজিবের জীবদ্দশা এবং পরবর্তী আওয়ামী লীগের কোন সরকারই এই বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট আজও প্রকাশ করতে পারে। ফলে আমরা মনে করি আজকে বাংলাদেশে কিন্তু সেই দিল্লির তাবেদারদের রাজনীতির এক এক ঘটনা আসলেই নতুন ন্যারেটিভ, নতুন বয়ান, নতুন রাজনীতির গতিপথ নির্ধারণ করে জাতিকে সেদিকে বিভ্রান্ত করে মিসগাইড করে চালাবার সেই যে অপচেষ্টা, তা কিন্তু আজও বন্ধ হয়ে যায়। আমি আপনাদের কাছে এই কথাটা বলে শেষ করতে চাই যে আজকে সময় এসেছে আমাদের এই হাদিদের জীবনের নিরাপত্তা সংরক্ষণ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণ এবং ভারতের জনগণের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমাদের বিশাল প্রতিবেশী দেশ, দুনিয়ার কোন দেশ তার প্রতিবেশীর সাথে নিষ্প্রয়োজন কোন শত্রুতা রক্ষা করা, কোন শত্রুতা নিয়ে চলা। তবে ভারতের যারা সরকার, সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার যারা ক্ষমতায় এখন আছেন, বারবার যারা এসেছেন, তারাই এদেশের স্বাধীন সত্তাকে বিকিয়ে দিয়ে এদেশের ইসলামী মূল্যবোধ ধ্বংসের জন্য তারা বারবার এদেশে মানুষের উপরে ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছেন। আপনারা বর্ডার কিলিং করেছেন, আমাদের পানি সমস্যা, আমাদের নদীর সমস্যা, আপনারা ফেলানির মতো কাঁটাতারে ঝুলিয়ে রেখে এই দেশের মানুষকে হত্যা করা, আমাদের ট্রানজিট, আমাদের ট্রেড ব্যালেন্স সবকিছুকে পরিকল্পিতভাবে আপনারা ধ্বংস করেছেন। আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক চাই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন। আপনি যেমন স্বাধীন, আমরাও বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, রাজনীতি, আমরা স্বাধীন হব। আমার দেশে কে নির্বাচনে যাবে আর যাবে না, কে সরকার গঠন করবে আর করবে না, দ্যাট ইজ আপ টু মি। এটা আমাদের দেশের জনগণের ব্যাপার। আপনি ওখান থেকে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, এক এক সময় এক এক গোয়েন্দা এসে সফর করে বলবেন যে আপনারা নির্বাচনে যান, তা না হলে কিন্তু মৌলবাদরা ক্ষমতায় চলে যাবে। এই কথা বলার অধিকার কোন দেশের নেই। এগুলোই আপনারা এতকাল করেছেন। আজকে যখন একটা অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য জাতি প্রস্তুত হচ্ছে, সবাই আমরা মিলে সহযোগিতা করছি, এটা এখন তাদের গাত্রদাহ তো হবেই। স্বচ্ছ নিরপেক্ষ বিচারে ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দণ্ড হয়ে যাওয়ার পরে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামিকে যারা আশ্রয় দিতে পারে, তারা এই দেশের কখনো কল্যাণ করতে পারে না। আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সব আসামিরা আপনার দিল্লি, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। আপনি কিসের কল্যাণ চান? আপনি যদি কোনো আন্তর্জাতিক কোনো কনভেনশন, জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক আইন, সবকিছু জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা থাকে, এই দেশের সহস্রাধিক মানুষকে যারা হত্যা করেছে, 40,000 লোককে যারা ক্ষতবিক্ষত করেছে, সেই চিহ্নিত প্রমাণিত আদালতের সেই অপরাধী ফাঁসির আসামিকে আপনি জাতির সামনে সোপর্দ করেন, আইনে সোপর্দ করে প্রমাণ করেন যে আপনি আন্তর্জাতিক আইন মানেন। ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের সব প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবো। কিন্তু আপনি যা করছেন, সারা দুনিয়ার কোন আন্তর্জাতিক সংস্থা এবং কোন দেশ, কোন বিবেকবান জাতি এই সম্পর্ককে কখনো ন্যায্য এবং সমতার সম্পর্ক মনে করে না।
এ সম্পর্ক হচ্ছে আপনি একটি জাতিকে, একটি স্বাধীন দেশকে পদানত করে গোলামীর জাতিতে আপনি বসবাস করে আপনি আমাদেরকে শাসন করবেন, আমরা আপনার সেবাদাস হব ইনশাআল্লাহ। সকল পরাশক্তির রক্তচক্ষুকে এড়িয়ে যখন ফ্যাসিস্টকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, দুনিয়ার কোন শক্তি তাকে রাখতে পারেনি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন কেউ ইনশাআল্লাহ ব্যর্থ করতে পারবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান জাতিসত্তা রক্ষায়, নতুন দেশ নির্মাণে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই ডাকে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। গ্রামে গ্রামে নতুন বাংলাদেশ গড়ার জন্য জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ারে সামিল হওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাই। আমাদের প্রিয় সন্তান তুল্য শরীফ ওসমান হাদির খুনিদেরকে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, তার সুচিকিৎসা করতে হবে। আর যেন একটি প্রাণ না যায়, আর যেন কোন জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী সৈনিকের উপরে আক্রমণ না হয়, এ ব্যাপারে আমাদের সরকারকে কঠোর নজরদারি করতে হবে। তা না হলে এই জাতি, যে শেখ হাসিনাকে মনে করেছিল মানুষ একে কেউ সরাতে পারবে না, লৌহ মানবী, কোন লৌহ মানবীতে কাজ হয় নাই, দুপুরের খাবার রেখেই পালাইতে হয়েছে। তো আপনার সেই তুলনায় কিচ্ছু না। এই জাতির যদি অস্তিত্ব না থাকে, এই জাতি কারো অস্তিত্ব বরদাস্ত করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, শহীদ বুদ্ধিজীবী যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন তাদের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা, শরীফ ওসমান হাদির উপরে হামলাকারীদের খুঁজে বের করে আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা অন্তত কমন ইস্যুতে জাতীয় ঐক্য তৈরি করে জুলাইয়ের চেতনাটা আমরা ধরে রাখি। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, সোশ্যাল জাস্টিস চাই, একটি নৈতিকতার ভিত্তিতে কারিগরি উৎপাদনমুখী শিক্ষা চাই, তরুণ যুবকদের শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের কনজিনিয়াল অ্যাটমসফিয়ার হয় এমন একটা দেশ আমরা চাই। সেই প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই, সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এই জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা পূরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।